স্টুডেন্ট, আজকের এই ক্লাসটা যারা হাই মাদ্রাসায় দশম শ্রেণীতে রয়েছ 2026-27 সেশন, যারা 2027-এ হাই মাদ্রাসায় মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের বাংলার যে একটি কবিতা পাঠ্যক্রমে রয়েছে, সিলেবাসে রয়েছে অশোকে একজন কবিতা, সেই কবিতার লাইন ধরে ধরে আলোচনা শুরু হতে যাচ্ছে। কবিতার তোমরা যদি সারাংশ জানতে চাও তাহলে চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা সেখানে গিয়ে সারাংশটা জেনে নাও। আজকে আমরা দেখব হাই মাদ্রাসা দশম শ্রেণীর প্রথম কবিতা অশোকে একজন কবিতা। অশোকে একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। কবি ডাইরেক্ট তার জবানি দিয়ে কবিতার কথকের আমরা কিন্তু জবান দিয়ে আমরা এই ঘটনাগুলো জানতে পারছি। কি বলছি? আমি তাকে ছেড়ে দিলাম। কবিতার কথক তিনি বলছেন আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ আমি আমার প্রিয়তমাকে, আমার সঙ্গীকে বা আমার স্ত্রীকে ছেড়ে দিলাম। কোথায়? অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কবিতার কথক তার স্ত্রীকে বা তার সঙ্গীকে দরজায় অপেক্ষায় রেখে আমি চলে গেলাম দূর দূরে। তাহলে আসল কথা কি দাঁড়ালো? যে কবি নিজে একজন যোদ্ধা বা সৈনিক ছিল, তিনি সৈনিক হওয়ার কারণে বা যোদ্ধা হওয়ার কারণে কবি বা কথক তার প্রিয়তমাকে বা তার সঙ্গীকে তার জন্য অপেক্ষা করার জন্য দরজায় দাঁড় করিয়ে রেখে কবিতার কথক দূর থেকে দূরান্তরে চলে গেল, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে চলে গেল। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। কবিতার কথক জানতো যে আমি যে যুদ্ধে যাচ্ছি এটাই হচ্ছে আমার শেষ যাওয়া, আমি আর আসবো না। কবিতার কথক জানতো, কিন্তু তার সঙ্গী জানতো না যে কথক আর ফিরে আসবে না, এই কথাটা জানতো না। তাই কবিতার কথকের সঙ্গী দরজায় দাঁড় হয়ে রয়েছে তার অপেক্ষার কারণে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। কবিতার কথকের সঙ্গী কথকের অপেক্ষা করার জন্য কথকের সঙ্গীর সামনে দিয়ে একটা কুকুর চলে গেল, অপেক্ষা করার কারণে একটা কুকুর চলে গেল, কিন্তু কথক আর ফিরে আসছে না। হেঁটে গেল গির্জার এক নান, খ্রিস্টানদের যারা ধর্ম যারা চর্চা করে, যারা খ্রিস্টানদের ক্ষেত্রে যারা ধর্ম পরিচালনা করে তাদেরকে বলা হয় নান। তাহলে কবিতার কথকের সঙ্গীর সামনে দিয়ে বা তার প্রিয়তমার সামনে দিয়ে বা মেয়েটির সামনে দিয়ে একটা কুকুর চলে গেল, কথক ফিরে আসে না। হেঁটে গেল গির্জার এক নান, খ্রিস্টানদের সন্ন্যাসী, সেও কিন্তু ফিরে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এরকমভাবে কথকের প্রিয়তমা তার অপেক্ষা করার জন্য একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কিন্তু কথক আর কিন্তু ফিরে আসে না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, কবিতার কথক যুদ্ধের জন্য সেতে বেরিয়ে পড়েছে। কথকের সঙ্গী তার অপেক্ষা করার কারণে তার সম্মুখ দিয়ে কুকুর চলে যাচ্ছে, গির্জার নান সন্ন্যাসী চলে যাচ্ছে, খ্রিস্টানদের ধর্মযাজক চলে আসছে। একটার পর একটা সপ্তাহ বছর কেটে যাচ্ছে, কিন্তু কথক কিন্তু আর ফিরে আসছে না। এই সময় যখন ফিরে আসে না, তখন কথকের সঙ্গী বা মেয়েটি কথক যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পায়ের চিহ্ন রয়েছে কথকের, সেই চিহ্নগুলো দেখছিল কবিতার কথকের সঙ্গী বা মেয়েটি বা প্রিয়তমা। হঠাৎ বৃষ্টি আসলো, বৃষ্টি এসে কথকের পদচিহ্ন কিন্তু মুছে দিল। আর কি হলো? ঘাস জন্মালো রাস্তায়।
কথকের সঙ্গী বা মেয়েটি ভেবেছিল যখন বৃষ্টি যখন শেষ হয়ে যাবে আমি হয়তো সেই জায়গাটা দেখতে পাবো, যে জায়গা দিয়ে আমার হাজব্যান্ড চলে গেছে, আমি সেই জায়গাটা দেখতে পাবো। কিন্তু যখন বৃষ্টি শেষ হলো সেখানে কি হলো, হঠাৎ করে ঘাস জন্মিয়ে গেল, অর্থাৎ কবিতার কথকের চিহ্ন কিন্তু কিছুই থাকলো না। পরবর্তীতে কি হলো এটা অবশ্যই জানবো। তোমাদের জানাই, যারা হাই মাদ্রাসায় দশম শ্রেণীতে যারা রয়েছ সবেমাত্র, যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্যে পশ্চিমবাংলার যতগুলো হাই মাদ্রাসা আছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু ক্লাস পাবে নিয়মিত। এবং তোমরা যদি গ্রুপে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করলেই গ্রুপে যুক্ত হতে পারো, কারণ সেখানে পিডিএফ সমস্ত রকমের আপডেটগুলো তোমরা কিন্তু সেখান থেকে পাবে। আমরা এবারে দেখব পরবর্তী আলোচনা। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কবিতার সঙ্গী, কবিতার কথকের সঙ্গী এতটাই তার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে যে তার দিনগুলো পার হচ্ছে তো মনে হচ্ছে এক একটা বোঝা তার উপরে পার হয়ে যাচ্ছে, অর্থাৎ দিন পার হয় না তবুও দিন অতিবাহিত করতে চায়। অর্থাৎ সে এমনটা মনে হয় না যে আমরা হঠাৎ ভাবি যে ঈদ হয়তো 5 দিন পরে আসছে, তো থেকে থেকে মনে হচ্ছে যে ঈদ কবে আসবে, ঈদ কবে আসবে, ঈদ কবে আসবে। তো এরকম একটা কন্ডিশন যে কবিতার কথকের প্রিয়তমা বা সঙ্গী বা মেয়েটি অথবা কবিতার কথকের স্ত্রী কথকের জন্য অপেক্ষা করার কারণে এতটাই ব্যাকুল হয়ে গেছে যে তার একটা যে বছর যাচ্ছে, একটা যে দিন যাচ্ছে, তো সেই দিনগুলো কথকের সঙ্গীর প্রিয়তমার মাথার ওপরে বোঝার মতো হয়ে আসছে যে কখন কথক কিন্তু ফিরে আসবে। সেই সময় কি হলো, খুব ইম্পর্টেন্ট কথা, তারপরে আমরা দেখব। সেই সময় খুব একটা মারাত্মক ঘটনা ঘটল। কি হলো, তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়ির খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কবিতার কথকের সঙ্গী প্রিয়তমা তার ওয়াইফ এতটাই অপেক্ষা করতে করতে যখন কথক যখন ফিরে আসছে না, সেই শহরের বুকে হঠাৎ এক ভয়ানক যুদ্ধ এলো, রক্তাক্ত যুদ্ধ এলো, লাভা ম্যাগমা ছিটকিয়ে যে মতো যুদ্ধ হয়, রক্তাক্ততা অবস্থা হয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। সেই সময় শহরের বুকে হঠাৎ করে একটা যুদ্ধ এলো। যুদ্ধটা কেমন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। সেই যুদ্ধ এতটাই ভয়াবহ, বিশৃঙ্খলা, বিষাক্ত হয়েছে যে সেই যুদ্ধ আসার কারণে শিশুরা, যে সমস্ত শিশুরা অনাগত শিশুরা, যাদের কোনো পাপ নেই, যারা নিষ্পাপ শিশু, তাদেরকে ছাড় দেওয়া হলো না, শিশু আর বাড়ি খুন হলো। সেই যুদ্ধে শিশুরা পর্যন্তকে ছাড়া দেওয়া হলো না, বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস হলো। কিন্তু এত কিছু ধ্বংস হতে গেলেও স্মৃতিচিহ্ন হিসাবে, অবাক করা হিসাবে থেকে গেল কি, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে তুমি ভাবো, সেই শহরের বুকে, যে শহরের বুকে কথকের স্ত্রী কথকের জন্য অপেক্ষা করছিল, সেই শহরের বুকে হঠাৎ করে যুদ্ধ এলো। যুদ্ধ এতটাই ভয়ঙ্কর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসলো। সেই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলো, এমনকি শিশুদেরকে ছাড় দেওয়া হলো না, বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। এত কিছু ধ্বংস হতে গেলেও কিন্তু যে মেয়েটা কথকের জন্য অপেক্ষা করছিল, সে মেয়েটার কিন্তু মৃত্যু হয়নি। এর কারণ কি, উত্তর দেব, অবশ্যই তোমরা দেখতে থাকো। তারপরের প্যারাটা দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না,
সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তারপরে কি হলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের যুদ্ধ এসে শুধুমাত্র শিশু আর বাড়িদেরকে খুন করেনি, শিশুদেরকে হত্যা করে দিল, বাড়িঘর সমস্ত কিছু ধ্বংস করে দিল। আর কি হলো? সমস্ত সমতলে ধরে গেল আগুন। সেই শহরের বুকে যেখানে রাস্তাঘাট ভালো হয়েছিল, সমতল হয়েছিল, সেখানে আগুন ধরে গিয়ে রাস্তাঘাট সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। এমনকি শান্ত হলো দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই যুদ্ধ এসে কি করেছিল? শান্ত হলো দেবতাদেরকেও ছাড় দেওয়া হলো না। দেবতারা যারা ঈশ্বরের উপাসনা করছিল হাজার হাজার বছর ধরে, যে সমস্ত দেবতারা ঈশ্বরের ধ্যানে, ঈশ্বরের উপাসনায় মগ্ন ছিল, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হলো না। তাদেরকেও উল্টে পড়তে হলো সেই ধ্বংসে, সেই যুদ্ধের কারণে। যে সমস্ত দেবতারা মন্দিরে শান্ত হয়ে যারা ঈশ্বরের উপাসনা করছিল, যারা ঈশ্বরের ধ্যানে মগ্ন ছিল, তাদেরকেও যুদ্ধের তাণ্ডবে তাদেরকেও মন্দির থেকে উল্টে পড়তে হলো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা? শান্ত হলো দেবতারা। যে শান্ত হলো দেবতারা মন্দিরে ঈশ্বরের ধ্যানে মগ্ন ছিল, তাদেরকেও যুদ্ধ নিশ্চিহ্ন করে দিল। আর কি হলো? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এই কথাটি আমরা কবিতার কথকের জবান দিয়ে পাচ্ছি। কি পাচ্ছি? সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কবিতার কথক ডাইরেক্ট বলেছে, আমি যে বাড়িটাকে খুব সুন্দরভাবে রেখে এসেছিলাম, যে বাড়িটা আমার মিষ্টি বাড়ি ছিল, আর যেখানে বারান্দা ছিল, যেখানে আমি ঘুমিয়েছিলাম, সে বারান্দা, বাড়িঘর, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হলো না। কবিতার কথক বলছে, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কবিতার কথক বলছে সেই যুদ্ধ এতটাই ভয়ানক যুদ্ধ যে আমার মিষ্টি বাড়িটাকে ধ্বংস করে দিল। আমার বারান্দা, যে বারান্দায় আমি সর্বদাই ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, এক ধরনের দোলনা বিছানা হয় বারান্দার ক্ষেত্রে, সেখানে ধারাবাহিক কথক কিন্তু যুদ্ধে যাওয়ার পূর্বে কিন্তু ঝুলছিল, সে বারান্দাটাও কিন্তু ধ্বংস হলো। আর কি হলো? গোলাপি গাছ, কবিতার কথকের বাড়ির পাশে এক ধরনের গোলাপি গাছ ছিল, সেই গোলাপি গাছকে পর্যন্ত ছাড় দেওয়া হলো না। সে যুদ্ধ এতটাই ভয়ঙ্কর। আর কি হলো? ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ। সেই গোলাপি গাছের করতলের মতো পাতা, অর্থাৎ কাঁটা কাঁটা জাতীয় ধরনের গোল পাতা, সে পাতাগুলো এক এক করে পড়ে গিয়ে ধ্বংস হয়ে গেল। চিমনি, যেখানে ইট রাখা ছিল, সেই ইটটাও কিন্তু ধ্বংস হয়ে গেল। প্রাচীন জলতরঙ্গ, কবিতার কথকের এক ধরনের বাদ্যযন্ত্র ছিল হারমোনিয়াম, যেটাকে বলা হয় প্রাচীন জলতরঙ্গ। সেই প্রাচীন জলতরঙ্গ অর্থাৎ বাদ্যযন্ত্র, সেটাও কিন্তু যুদ্ধের তাণ্ডবে কিন্তু ধ্বংস হয়ে গেল, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে ভাবো, যুদ্ধের এতটা তাণ্ডবে, এত কিছু হওয়ার পর সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনে জ্বলে গেছে। এত কিছু হওয়ার পর কিন্তু কবিতার কথকের স্ত্রীর কিন্তু মৃত্যু হয়নি, কারণ প্রেম অনন্ত, প্রেম ভালোবাসা আজীবন, যার মরণ নেই। তাই কবিতার কথকের স্ত্রীর দৃঢ় বিশ্বাস ছিল যে কথক একদিন ফিরে আসবে। এই দৃঢ় ভালোবাসা নিয়ে, এই বিশ্বাস নিয়ে কবিতার কথক এর সঙ্গীর মৃত্যু হয়নি। এবারে কবিতার লাস্ট প্যারা দেখব। তোমাদের উদ্দেশ্যে জানাই, হাই মাদ্রাসা
দশম শ্রেণীতে বা ক্লাস 10-এ যারা রয়েছে তাদের জন্য আমাদের এই বাংলার অশোকে একজন কবিতা ক্লাস। তো যারা হাই মাদ্রাসায় 2026-27 যারা মাধ্যমিক 27 দিতে চলেছো তাদের উদ্দেশ্যেই এই ক্লাসটা। যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা দশম শ্রেণীতে রয়েছে 2027 মাধ্যমিক দেবে তারা আমাদের ডিসক্রিপশানে একটা গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে। আর ক্লাসটা ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবে। কবিতার লাস্ট প্যারা, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের তাণ্ডবের কারণে শিশু বাড়িদেরকে খুন করা হলো, শান্ত হলো দেবতারা যারা ঈশ্বরের ধ্যানে মগ্ন ছিল তাদেরকে হত্যা করা হলো, এমনকি গাছ, বারান্দা, বাড়িঘর, গাছপালা, সমস্ত কিছু, ইট, জলতরঙ্গ, বাদ্যযন্ত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। শহরের বুকে এখন তাহলে কি থাকলো? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কবিতার কথক যখন যুদ্ধের পূর্বে যে জায়গাটাকে শহর হিসাবে ভালো রেখে এসেছিল সেখানে যুদ্ধ আসার পর কী হলো? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যুদ্ধে আসার পর সেখানে কাঠ কয়লাতে পরিণত রইল, কারণ কাঠ কয়লা এখনও জ্বলছে। দোমড়ানো লোহা, এবং সেখানে দোমড়ানো লোহাগুলো রয়েছে, এলোমেলো লোহা। রক্ত যুদ্ধের তাণ্ডবে এতটাই ভয়ঙ্কর হয়েছে যে পাথরের মূর্তিগুলো পড়ে গিয়ে তাদের মাথা এলোমেলোভাবে পড়ে রয়েছে। এমনকি শিশুরা যে মৃত হয়েছে তাদের রক্তাক্ত লোপতা কিন্তু ঝরে যাচ্ছে সমতল ভূমিতে। আর কি থাকলো? মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। যে দেবতারা মন্দিরের ঈশ্বরের ধ্যানে মগ্ন ছিল তারা উল্টে পড়ে গিয়ে তাদের মূর্তির মাথাগুলো এলোমেলোভাবে কিন্তু শহরের বুকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর কি দেখব? রক্তের একটা কালো দাগ। সেই শহরে রক্তের একটা কালো দাগ হয়ে রইল। তুমি বলবে রক্ত তো লাল হয়, তাহলে কালো কেন? যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষদেরকে হত্যা করার পর এতটাই রক্ত ঝরেছে যে রক্ত ঝরার পর 2-1 দিন হওয়ার পর 3-4 ঘন্টা হওয়ার পর মানুষের রক্তটা আর লাল থাকে না, সেটা ক্ষয়ে 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 রক্তটা কালো হয়ে গেছে। এত কিছু হওয়ার পর আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে ভাবো, যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসে বাড়িঘর ছাড়া হলো না, শিশুদেরকে ছাড় দেওয়া হলো না, মন্দিরের মূর্তিদেরকে ছাড় দেওয়া হলো না, ইট গাছপালাদের ছাড় দেওয়া হলো না, কিন্তু এত কিছু ধ্বংস হয়ে গেলেও মেয়েটি আজও কবিতার কথকের অপেক্ষায় রয়েছে। কারণ এটা হচ্ছে কবিতার কথকের সঙ্গে কথকের স্ত্রীর বা কথকের সঙ্গীর দৃঢ় ভালোবাসার টান বন্ধন। যে ভালোবাসা, যে বিশ্বাস কবিতার কথকের স্ত্রীর প্রতি কথকের সঙ্গী ছিল, এই কবিতার কথকের সঙ্গে কবিতার কথকের স্ত্রীর এতটাই বিশ্বাসের কারণে সে মেয়েটির মৃত্যু হয়নি। তাহলে আজকে আমরা জানলাম যুদ্ধ ভার্সেস প্রেম ভালোবাসা। তাহলে কে বড়? অবশ্যই প্রেম বড়। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আবার বলছি, যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা হাই মাদ্রাসায় সবেমাত্র ক্লাস 10-এ রয়েছো, 2027 যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তারা প্রত্যেকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং যারা গ্রুপে যুক্ত হতে চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হতে পারবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবে।